তোমাদের 9টা থেকে ক্লাস ছিল? জি স্যার, আগে একটা ক্লাস ছিল। আমরা ক্লাস শুরু করি তাহলে। 38 আসছে। তোমরা কি আজকে স্লাইডটা দেখে আসতে পারছি না? না স্যার। জি স্যার, জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আজকে যে ক্লাসটা করবো সেটা হচ্ছে আমরা কেমিস্ট্রি অফ ব্লাস্ট ফার্নেস প্রসেস, হিট অ্যান্ড মাস ব্যালেন্স এটার উপর। এবং এখানে করতে যে দেখবো আমরা চার্জ ব্যালেন্স, হিট ব্যালেন্স বলতে ডেফিনিশনটা কি, আমরা এগুলো কিভাবে করবো, এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে একটু সংক্ষেপে কেন বলবো। তোমাদের কাজ হবে এখানে 3টা এক্সাম্পল করে এটা আবার জমা দিতে হবে। আমি 1 সপ্তাহ সময় দিব, পরে উইকে জমা দিতে। আমার কথা কি বুঝতে পেরেছ? স্যার আরেকবার বলবেন স্যার, কথা কেটে গেছে, বুঝিনি স্যার বলছি যে আজকে এখানে এটা প্রবলেম টাইপের, এগুলো প্রবলেমই। তো এখানে 3টা প্রবলেম এখানে সলভ দেওয়া আছে এবং সলভ করে দেওয়া আছে। এই 3টা প্রবলেমই তোমরা দেখে দেখে মানে কি বুঝে বুঝে করবা, নিজেরা করে হাতে, এটা টাইপ না, হাতে লিখে করে আবার জমা দিবা। এটা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে, এই দেখে দেখে করাটাই। স্যার এই এক্স্যাক্টলি এই প্রশ্নগুলাই স্যার। স্যার হ্যাঁ এখন করব? হ্যাঁ, এখন না, এটা আমি সময় দিব, নেক্সট উইকে তোমরা জমা দিবা। মানে স্যার এখানে যেগুলি দেওয়া আছে এক্স্যাক্টলি সেম প্রবলেমগুলাই? কথা বুঝি না, আর কিছু জোরে বলো। মানে স্যার এখানে যেগুলি দেওয়া আছে সেগুলাই? এগুলাই বুঝে বুঝে করবা। জি স্যার, স্যার। সামনের উইকে স্যার আমার একটু মানে প্যারা বেশি আর কি স্যার। বুঝি না কথা কি বললা? কেউ কি কিছু বললা? স্যার সামনের উইকে আর কি আমাদের মানে তিনটা অ্যাসাইনমেন্ট পড়ে গেছে অলরেডি স্যার। এটা তো দেখে দেখে করা, এটা তার কিছু না, শুধু বুঝা। তুমি বুঝবা আর লিখবা, এখানে সলভ দেওয়া আছে, সলভ করা আছে। যেটা না বুঝবে সেটা আমরা পরে ডিসকাস করে নিব। মানে স্যার লেখা তো লাগবে, এই জন্য একটু বলতেছি, মানে হ্যাঁ, রিপোর্ট টিপোর্ট অনেক জমে গেছে তো একটু টাইম দিলে ভালো হয়। না একটু টাইম দিতে হবে না এখন, এটা তো দেখা জিনিস, সলভ করা জিনিস, তোমাদের খাটতে হবে না। সলভ করা আছে, দেখে দেখে থেকে কি আসছে, কোন স্টেপ থেকে কি আসছে, এটা দেখবার লিখবা। এটা যদি সময় দিতে হয় আর কি সময় দিতে, এটা করতে গেলে তো তুমি ঘন্টা দেড়েক সময় দিলে তোমার হয়ে যাবে, 1 ঘন্টা সময় দিলে। তোমরা এটা কবে জমা দিতে যাচ্ছ? কবে জমা দিতে যাচ্ছ? আমার কথা শুনতেছ? স্যার একটু দেখে বলতেছি স্যার। হ্যাঁ, কবে জমা দিতে যাচ্ছ, কবে শুনি? আগে এটা আমি বলি, আগে শোনো, তারপরে তোমরা বলবা। কোন একটা কিছু জমা দিতে গেলেই তোমরা শুরুতেই না বুঝে সময়টা কি থাকে। আচ্ছা, এখানে দেখো হিট এন্ড মাস ব্যালেন্স, এখানে যে চার্জ ব্যালেন্স, চার্জ মেকআপ আর হিট ব্যালেন্স। চার্জ ব্যালেন্স
বলতে যেটা হচ্ছে যে এক কথায় তুমি এটা বুঝতে পারো যে কি পরিমাণে তুমি ফার্নেসে ইনপুট দিচ্ছ আর কি পরিমাণে তার আউটপুট আসতেছে। ইনপুট এলিমেন্টের মধ্যে কি কি আছে বলো, তোমরা বলো কি কি ইনপুট দিচ্ছ তোমরা ফার্নেসে? ওরটা দিচ্ছি, ফ্লাক্স দিচ্ছি, লাইম দিচ্ছি, হ্যাঁ ফ্লাক্স দিচ্ছ, চার্জ দিচ্ছ, আর কি দিচ্ছ? স্যার কোক দিচ্ছি। কোক দিচ্ছি স্যার। দিচ্ছ, আর ওইদিকে ব্লাশ দিচ্ছ, তাই না? জি স্যার। আর বের হচ্ছে কি? বের হচ্ছে স্যার স্ল্যাগ, তারপরে লিকুইড স্ল্যাগ বের হচ্ছে, মেটাল বের হচ্ছে, আর কি বের হচ্ছে? ফ্লু গ্যাস। ফ্লুইড গ্যাস, তাই না? উপর দিয়ে যে গ্যাসটা বের হয়, এই তো এগুলোর ভিতরে একটা কিভাবে ব্যালেন্স হবে এই জিনিসটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে তোমরা দেখবে। এই হচ্ছে যে মেইন জিনিস। ঠিক একইভাবে হিট ব্যালেন্স, কি পরিমাণে হিট তুমি ইনপুট দিচ্ছ আর কি পরিমাণে হিট তোমার কি হচ্ছে কাজে লাগছে। ইনপুট হিট এই যেখানে বলছে যে give charge undergoing known reactions and yielding certain products, what are the heat requirements and how much heat is supplied, or heat requirement or generated and how is it distributed, what is the thermal efficiency of the process of the of the furnace, how much fuel or how much electrical energy is required. এই জিনিসগুলাই হিট ব্যালেন্সে আসবে। এখন তোমরা দেখো রিডাকশন অফ অক্সাইড, তোমরা এগুলা জানো, এগুলো অনেক পড়ে আসছো, তাই না? এটা আমরা এর আগে পড়ে আসছি। এখানে একটু সংক্ষেপে এটা বলছে যে তোমার যে এই কথাটা বলছে যে উপর দিয়ে তুমি আয়রন অক্সাইড, তারপর টয়ের জন্য তুমি দিচ্ছ হচ্ছে যে এয়ার, তারপর হচ্ছে এই টয়ের জন্য তখন এয়ার যখন দিচ্ছ কোকের সাথে মিলে কার্বন মনোক্সাইড ফর্ম করছে, কিন্তু কার্বন মনোক্সাইডটা এটা রিভার্সিবল রিঅ্যাকশন, এটা আবার কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে। ফার্নেসের মধ্যে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় তাহলে তোমার রিঅ্যাকশনটা হবে না, হবে কারণ আয়রনটা রিডাকশন হয় হচ্ছে যে কার্বন মনোক্সাইডের মাধ্যমে, তাই না? জি স্যার। কার্বন এখন যদি এখানে যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যদি পুরা ফার্নেসে যদি বেড়ে যায় তাহলে রিডাকশন কমপ্লিট হবে না। সেই যে অ্যাটমসফিয়ারটা রাখতে হবে রিডিউস, অর্থাৎ কার্বন মনোক্সাইডের পরিমাণটা তোমার বেশি রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা এখানে বলছে। আর নর্মালি কার্বন ডিরেক্টলি কিছু জায়গায় ওই যে স্মেল্টিং জোনে তোমার ডিরেক্ট রিঅ্যাকশন করে, এইভাবে এই কথাগুলো বলা হচ্ছে। এখন তোমরা দেখো তারপর সিলিকা যেটা আসতেছে, যে সিলিকার সোর্স কি তোমরা দেখবে এখানে। আবার কিছু সিলিকা মোস্ট অফ দ্য সিলিকা চলে যাবে হচ্ছে স্ল্যাগ হিসাবে, কিন্তু সামান্য সিলিকা অ্যাজ এ সিলিকন অর্থাৎ রিডিউস সিলিকন হিসেবে তোমার চলে যাবে হচ্ছে মেটালে অল্প কিছু। ম্যাঙ্গানিজ অক্সাইড স্ল্যাগে চলে যাবে, কিন্তু কিছু পরিমাণ ম্যাঙ্গানিজ যাবে ইয়েতে। ফসফরাস পেন্টঅক্সাইড কিছু স্ল্যাগে যাবে, আর অধিকাংশই ফসফরাস মেটালে চলে যাবে, তাই না? তারপর এখানে আয়রন অক্সাইড তো আয়রন হিসেবে থাকবে, আবার কিছু আয়রন অক্সাইড আয়রন হিসেবে ওই আয়রনে চলে যাবে। এই কথাগুলাই বলছে এখানে। এখন এক্সাম্পল 1 যদি আমি বলি তোমাদেরকে, দেখো দ্রুত এটা দিয়ে যাচ্ছি। একটা পিগ আয়রন, হ্যাঁ একটা ব্লাস্ট ফার্নেস, সে এই পিগ আয়রন প্রডিউস করছে, তার যে আউটপুট যেটা এই পিগ আয়রনের কম্পোজিশনটা হচ্ছে এটা। আয়রন 92.8%, কার্বন 3.8%, সিলিকন 2.1%, ফসফরাস ম্যাঙ্গানিজ। অর্থাৎ মোট কথা হচ্ছে যে একটা ব্লাস্ট ফার্নেস, এখানে পিগ আয়রন তৈরি হচ্ছে। পিগ আয়রন যেটা তুমি পাচ্ছ, এই পিগ আয়রনের কেমিক্যাল কম্পোজিশনটা হচ্ছে যে এটা তুমি এটা নিয়ে আসবে। এখন সে যে ওর স্মেল্টিং হচ্ছে, সে যে ওরটা দিচ্ছ সেটার কম্পোজিশন তোমার জানা। এটার কম্পোজিশন কি? এই যে ওরের কম্পোজিশন হচ্ছে আয়রন অক্সাইড, সিলিকা 2%, ম্যাঙ্গানিজ 2%, অ্যালুমিনা 5%, ফসফরাস পেন্টঅক্সাইড 1.7%, ম্যাগনেসিয়াম অক্সাইড 1.2%, অর্থাৎ তারপর ময়েশ্চার আছে 5.1%। অর্থাৎ যে ওর দিচ্ছ সে ওরের কম্পোজিশন হচ্ছে এরকম। এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট। তারপর হচ্ছে বলতেছে দেখো ফ্লাক্স অ্যামাউন্টস টু, অর্থাৎ এটাকে তুমি যে ওরের সাথে ফ্লাক্স দিচ্ছ, ফ্লাক্স কতটুকু দিচ্ছ? ওরের 1/4 এবং যে ফ্লাক্সটা দিচ্ছ সেই ফ্লাক্সের কম্পোজিশনটা এরকম। তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ বেশি 96%,
ম্যাগনেসিয়াম কার্বনেট আছে এবং সিলিকা আছে 2%, টোটাল 100%। অর্থাৎ তোমার যেটা আসবে যে ফ্লাক্স তুমি ইউজ করবা সেটা যে পরিমাণ তোমার ওর থাকবে তার 1/4, অর্থাৎ ওর যদি 1 টন হয় তাহলে এটা হবে 250 কেজি, তাই না? 1/4। এরপরে এই গেল এটা। এখন কোক কতটুকু তুমি দিবা, কেননা তোমার যেটা ওর গেল, ফ্লাক্স গেল, এখন হচ্ছে কোক হচ্ছে বলছে যে তুমি যদি 1 টন পি গ্যালন পেতে চাও তাহলে তোমার কোকের প্রয়োজন হবে 900 কেজি। 1 টন পি পেতে গেলে, পি গ্যালন পেতে গেলে 900 কেজি কোক প্রয়োজন হবে। এবং সে কোক তুমি অ্যানালাইসিস করছো, সে কোকের মধ্যে কার্বন 88%, সিলিকা 9%, অ্যালুমিনিয়াম অক্সাইড 1% এবং ময়েশ্চার আছে 28%। এই হচ্ছে তোমার ভ্যালুগুলো দেওয়া আছে, ওরের কম্পোজিশন, তারপর হচ্ছে ফ্লাক্স কতটুকু লাগবে, ওর যতটুকু তার একটা রেশিও দেওয়া আছে, পার্টন ফিগারে কতটুকু কোক লাগবে এটা বলা আছে। এখন যেটা বলছে যে দ্য গ্যাসেস ক্যারি 2 parts of carbon monoxide to 1% কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ ওখানে যে গ্যাসটা হবে ব্লাস্ট ফার্নেসের মধ্যে সেখানে 2 parts, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের 2 গুণ থাকবে কার্বন মনোক্সাইড। এবং বলা হচ্ছে যে তোমার 99.5%, তুমি এসিউম করো যে 99.5% of the iron is reduced, অর্থাৎ তোমার ওরে যে আয়রন আছে সেই আয়রনের 99.5% রিডিউস হচ্ছে, আর 0.5% স্ল্যাগ কম হচ্ছে। এখন পুরাটাই তোমার এখানে দেওয়া আছে। এখন তোমরা এখান থেকে যেটা করবা, পুরাই সলভ করে দেওয়া আছে, তোমরা জাস্ট যেটা করবা এটা হচ্ছে যে এখানে তোমরা এখন লিখে নাও, এটা লেখো একটু। স্যার কি শুনতেছো? জি স্যার। স্যার ওই 18 তারিখ দেন স্যার, তাহলে স্যার সাবমিশনটা। আচ্ছা আগেটা শেষ করি। মানে তোমরা এক নাম্বার নেক্সট উইকে স্যার, 18 তারিখ নেক্সট উইকেই, মানে আমি আর কি একটু দেখা। আচ্ছা আগে শেষ করি, তারপর ডেটটা বলো। শুনো, এখানে যেটা করবা তোমরা এখানে লেখো সবাই। এই যে তোমাদেরকে তো এটা দেওয়া আছে, তাই না? এটা দেওয়া আছে, দেওয়া থাকলে তাহলে এখানে তোমরা লেখো যে এই কোক কনজাম্পশন 900 না 850। কোক কনজাম্পশন পার টন পিকে লাগবে 850, বুঝছো? জি স্যার। আচ্ছা এখানে লেখো, এখানে এজিউম যেটা বলছে 99.5%, এটা তুমি এখন 99%, আর 1% স্ল্যাগে যাবে আয়রন, বুঝছো? বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা আর দেখো ফ্লাক্সের মধ্যে যে কম্পোজিশন দেওয়া আছে সেই কম্পোজিশনে ক্যালসিয়াম কার্বনেট আছে 96, তোমরা দিবে এখানে 95 ধরে ক্যালকুলেশন করবা। আর ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট দিবে 3%। তাহলে আমি কি চেঞ্জ করলাম এখানে? বেশি কিছু না, একটা ক্যালসিয়াম কার্বনেট 95 এর 96 এর জায়গায় 95, ম্যাগনেসিয়াম কার্বনেট 3%, হ্যাঁ, আর এই কোক লাগবে 950 কেজি পার টনে, আর এখানে এই তোমার আয়রন 1% চলে যাচ্ছে স্ল্যাগে। কোক লাগবে 850 কেজি। 850 কেজি। তাহলে কি কি রিকোয়ারমেন্ট? এই যে এখন রেকর্ড দেখো, পার টন পিগ আয়রন যদি তোমার তুমি মেড করতে চাও, পার টন পিগ আয়রন তুমি চাচ্ছ, যেটা কম্পোজিশন হচ্ছে এটা, তাহলে তোমার কতটুকু ওর লাগবে, কি পরিমাণে স্ল্যাগ হবে এবং তার কম্পোজিশনটা কি হবে, তারপর এই ওরটাকে স্মেল্টিং এর জন্য পিগ আয়রন প্রডিউস করার জন্য কি পরিমাণে এয়ার দিতে হবে, হ্যাঁ, এবং ভলিউম অফ এয়ার আর ভলিউম অফ পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য ব্লাস্ট ফার্নেস গ্যাস, অর্থাৎ যে গ্যাসটা বের হবে ফ্লু গ্যাস, তার কম্পোজিশনটা, এই জিনিসগুলা তোমার বের করতে হবে। এবং এখানে স্টেজ বাই স্টেজ আমি দ্রুত দেখা যাচ্ছে, তোমরা এখানে এটা
এটা কি, এটা আসলে খুব ইজি, জাস্ট তোমার সিম্পল ম্যাথ, কিন্তু এখানে যেটা একটু তোমাদের কাছে জটিল হবে যে তোমাদের একটু চিন্তা করতে হবে যে যেমন সিলিকা, এখানে একটা এক্সাম্পল দিই, যেমন ওর কি কতটুকু লাগবে এটা তো বের করে ফেলতে পারবা। এটা মানে 1000 কেজি পিগ আয়রন পেতে গেলে তাহলে 1 কেজি ওর আয়রন ইন 1 কেজি ওরে কতটুকু সেটা তোমার দেওয়া আছে, কারণ ওইখানে ওরের মধ্যে 0.78 কম্পোজিশন দেওয়া আছে। এই 78 হচ্ছে আয়রন অক্সাইড, তো সেখান থেকে আয়রন Fe2O3 থেকে Fe কতটুকু আছে এটা তুমি 1 কেজি থেকে আসবে। তাহলে এখন 1 কেজিতে আয়রন যদি এতটুকু হয়, তাহলে তুমি যে পিগ আয়রনের কথা বলতেছো, ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে ওর কতটুকু প্রথমে চলে আসে। তাহলে ওর তুমি পেয়ে গেলে আপনার 1000 পিগ আয়রনের জন্য তোমার 1000 কেজি পিগ আয়রনের 1708 কেজি ওর প্রয়োজন হবে। এখন তুমি হিসাব করো যে সাপোজ এখন সিলিকা তুমি বের করলা, সিলিকা বের করতে গেলে সিলিকার সোর্স কি কি? সিলিকার সোর্স তোমার প্রধান সোর্স হচ্ছে এই ওর, সেকেন্ড সোর্স যেটা আসতেছে তোমার কোক, তাই না? আরেকটা হচ্ছে যে ফ্লাক্স, এই তিনটা। তাহলে এই তিনটা হলে এই সিলিকার সোর্স গুলা টোটাল সিলিকা কত ক্যালকুলেশন তুমি বের করে দিতে পারবে। হ্যাঁ, এখন সিলিকা কতটুকু রিডিউস হচ্ছে পি কারণে তুমি সিলিকনের দিকে টাকা হয়, সিলিকন যেটুকু রিডিউস থেকে পি কারণে চলে যাচ্ছে, তাহলে এই যে 45 চলে আসে। তাহলে স্ল্যাগে কতটুকু যাবে? টোটাল সিলিকন হচ্ছে 23 আর 45 সিলিকন চলে যাচ্ছে, সিলিকা চলে যাচ্ছে হচ্ছে যে আয়রনের মধ্যে, তাহলে বাকি যেটুকু এটুকু স্ল্যাগে যাবে, এই তো সিলিকার স্ল্যাগ বেরবে। এটা একটা এক্সাম্পল দিলাম। ঠিক একইভাবে ম্যাঙ্গানিজ অক্সাইড তুমি যখন করতে যাবা, প্রথমে তোমার যে চার্জ বুঝতে থাকবে যে চার্জ কোনটার ভিতরে ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, কি পরিমাণে আছে এবং সেটা কোথায় যাচ্ছে, স্ল্যাগে কতটুকু যাচ্ছে আর লিকুইড মেটালে কতটুকু যাচ্ছে। হ্যাঁ, এইভাবে করে তুমি এগুলো একটা সিম্পল ক্যালকুলেশন এখানে দেখো, এইভাবে তুমি সবগুলাই পেয়ে যাবা। সিলিকা কতটুকু, ম্যাঙ্গানিজ স্ল্যাগে কতটুকু, আয়রন অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম অক্সাইড সবকে টোটাল করে তারপর তুমি এটা পার্সেন্টেজ টোটাল করে পার্সেন্টেজ করে এটা চলে আসবে। এরপরে গ্যাসের হিসাবটা আসছে, যে গ্যাস হিসাব করতে গেলে তোমার কতটুকু গ্যাস প্রয়োজন হবে এটা নির্ভর করছে কতটুকু কার্বন তোমার আছে। সে কার্বনটা তুমি বের করে ফেলো, কার্বনের সোর্স কি আছে তুমি দেখো, কার্বনের সোর্স কোক আছে। কার্বনের আর একটা সোর্স হচ্ছে যে এই যে তোমার এই যে এটা একটা কার্বনের সোর্স আছে, কারণ এখান থেকে তুমি হিট করলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড হবে। অতএব এই কার্বন ডাইঅক্সাইডটা তোমার একটা কার্বনের সোর্স, কারণ এটা কার্বনের সাথে মিশ্রণ করে কার্বন মনোক্সাইড হবে। ওই কার্বন মনোক্সাইড তোমার রিডাকশনে রোল প্লে করবে। এখানে এই কার্বন ডাইঅক্সাইড আসবে, তো এটা তুমি এটা দেখে বুঝে এই কথাটা আমি একটু তোমাদেরকে ধরাই দিচ্ছি যে কিভাবে করবা। এখানে ওই আবার বললো যে 2 পার্ট হচ্ছে যে তোমার এই কার্বন মনোক্সাইড আর 1 পার্ট কার্বন ডাইঅক্সাইড, এখানে এইভাবে করে টোটাল তোমার অক্সিজেন রিকোয়ারমেন্ট এখানে নিয়ে আসছে। অক্সিজেন থেকে তারপর অক্সিজেনের সোর্স আরো নিয়ে আসছে, অক্সিজেন থেকে আসবে সেটা নিয়ে এসে টোটাল অক্সিজেন এখানে অ্যাভেলেবেল ইন দ্য চার্জের মধ্যে টোটাল অক্সিজেন এতটুকু দরকার, তারপর অক্সিজেন এতটুকু চার্জের মধ্যে টোটাল কার্বনের জন্য কোকের জন্য কতটুকু অক্সিজেন দরকার সেই জিনিসটা আগে বের করছে, করে তখন বাকি যেটা ব্যালেন্স থাকবে এটা হচ্ছে যে তোমার বাইরে থেকে সাপ্লাই দিতে হবে। টোটাল অক্সিজেন দরকার হচ্ছে 1430, তার ভিতর ওর থেকে সাপ্লাই হচ্ছে, ওর ভিতর কোথেকে আসতেছে, আয়রন অক্সাইড থেকে আসতেছে, আরো বিভিন্ন অক্সাইড থেকে আসতেছে, তোমরা ভিতরে দেখলে বুঝতে পারবা। এই অ্যামাউন্ট হচ্ছে যে 469। হ্যাঁ, তো যদি হয় তাহলে এটা থেকে মাইনাস করলে যেটা আসবে সেটা হচ্ছে যে এই অক্সিজেন। অক্সিজেন যদি এতটুকু হয় তাহলে এয়ার কতটুকু হবে? তোমরা জানো যে প্রায় ওয়েট পার্সেন্ট হিসেবে করতে গেলে প্রায় 23% মতো তোমার হচ্ছে যে অক্সিজেন থাকে এয়ার। তাহলে এয়ারের ওয়েট পার্সেন্ট চলে আসলো। এখন তুমি ভলিউম কনভার্ট করো, এয়ারের ডেনসিটি কি পার মিটার কিউবের, এই যে ভলিউম চলে আসে। তাহলে ব্লাস্ট ফার্নেস গ্যাস এইভাবে কম্পোজিশনটা তুমি নিয়ে আসো টোটাল। এখন এখানে যেটা আসলো যে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই যে টোটাল যদি এতটুকু গ্যাসে নাইট্রোজেন কত থাকে, ময়েশ্চার এটা আগে বলা আছে কত পার্সেন্ট থেকে ইয়াতে, তাহলে যেটা টোটাল ব্লাস্ট ফার্নেস গ্যাস যেটা চলে আসলো এটা হচ্ছে তোমার ফ্লু গ্যাস যেটা বলতেছে সেটা। এয়ারটা তো কতটুকু সাপ্লাই হবে তুমি আগেই এখানে নিয়ে আসছো।
এই গেল হচ্ছে যে তোমার খেয়াল করো, এটা হচ্ছে যে তোমার একটা এক্সাম্পল গুলো। এখন দ্বিতীয় যেটা আসছে এটা চার্জ ব্যালেন্স, ফার্নেস চার্জ ব্যালেন্স। এখানে এক্সাম্পল 2 দেওয়া হলো। কি বলা হচ্ছে এখানে, আমি প্রবলেমটা পড়ি। প্রবলেম বলা হচ্ছে যে an iron blast furnace is smelting a magnetite iron ore, magnetite ore uses per day 912 short tons of ore, মানে 912 টন ওর লাগতেছে পার ডে, 510 টন লাগতেছে কোক, এবং এনাফ লাইফ স্টোন অর্থাৎ টু ইল্ড এ স্ল্যাগ অফ 40% সিলিকা, মানে এগুলা থেকে ধরে নিচ্ছে 40% সিলিকা বের হচ্ছে। সে সিলিকাকে স্ল্যাগ করার জন্য তুমি লাইমস্টোন দিচ্ছ, লাইমস্টোনের পরিমাণটা এখানে বলা। হ্যাঁ, assume that all the phosphorus, 1/2 the manganese and 1/5 of the silicon charge are reduced. So this is a phosphorus পুরাটাই রিডিউস হয়ে যাচ্ছে, রিডিউস all the phosphorus reduce হয়ে সেটা চলে যাবে হচ্ছে মেটালে। 1/2 of the manganese অর্ধেক রিডিউস হবে ম্যাঙ্গানিজ অক্সাইড থেকে, আর সিলিকন যেটা হবে সেটা হচ্ছে 1/5 অর্থাৎ 20% and go into the pig iron, which also contains by analysis 4% carbon. মানে pig ironটা 4% কার্বন থাকে। Assume all the sulfur slacked as calcium sulfide. বলা হচ্ছে সালফার কোনোটাই ধরে নাও যে pig iron-এ যাচ্ছে না, পুরোটাই স্ল্যাগে চলে যাচ্ছে। 1% of the iron charge is lost. The iron 1% lost হচ্ছে in the slag, অর্থাৎ ওখানে আয়রন যতটুকু যাবে তার 99% চলে যাবে পিগ আয়রনে, আর 1% তোমার চলে যাবে স্ল্যাগে। দা ব্লাস্ট অ্যামাউন্টস টু 112,000 cubic feet measured at 60 degree Fahrenheit, 30 inch pressure, containing 9 grams of moisture per cubic feet per ton of coke charge. হ্যাঁ, তো এখন এই ব্লাস্ট অ্যামাউন্টটা বলে দিচ্ছে এবং তোমার এই ব্লাস্টের ভিতর ময়েশ্চার কতটুকু সেটা বলা হচ্ছে। এরপরে দেখো দ্য অ্যানালাইসিস অফ দ্য ওর, ফ্লাক্স এন্ড কোক অ্যাজ ফলোজ, এটা দেওয়া আছে। অ্যানালাইসিস দেওয়া আছে, তুমি যে ওর ইউজ করতেছো সেই ওরের কম্পোজিশনটা এটা, ফ্লাক্সের কম্পোজিশনটা হচ্ছে এটা, আর কোকের কম্পোজিশন হচ্ছে এটা। হ্যাঁ, কোনটা কি আছে। এখন তোমার কি করতে হবে, তোমাকে কমপ্লিট চার্জ ব্যালেন্স শিট অফ দ্য ফার্নেস ইন পাউন্ডস পার ডে। হ্যাঁ, পার ডেতে কত পাউন্ডস হবে সেটা পাউন্ডে তোমার ব্যালেন্স শিট করতে হবে। দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ দ্য পিগ আয়রন, দ্য স্ল্যাগ অ্যান্ড দ্য গ্যাসেস। আগে তো বলা ছিল তোমার পিগ আয়রন দেওয়া ছিল, এখানে পিগ আয়রনটা বলা নেই, এখানে শুধুমাত্র তোমার ইনপুট মেটেরিয়াল দেওয়া আছে। এখন তোমাকে এটা বের করতে হবে। এখানে আগের মতো আগে যে ক্যালকুলেশনটা করছো না সেই একই কনসেপ্ট এখানে আগাইতে থাকবা, এখানে দেওয়া আছে, তোমরা গো থ্রু করলে তোমরা বুঝতে পারবে। খুব সহজ। এখানে একটু তোমাদের প্রবলেম হতে পারে যে কোন পার্ট কোথায় যাচ্ছে। সমস্যা যেটা হবে সেটা সিলিকার মধ্যে ধরো তুমি করে ফেলতেছো চোখ বন্ধ করে, স্ল্যাগে যাচ্ছে, কিন্তু সিলিকা যে আয়রনে যাচ্ছে সেটা মাথায় রাখতে হবে। তো মাথায় রাখলে যে সিলিকন, টোটাল সিলিকন যেটা আছে সেটা থেকে আয়রনে যেটা আছে ওইটা তো স্ল্যাগে যাচ্ছে না, তুমি যখন স্ল্যাগ ক্যালকুলেশন করবে। আর নাহলে এটা সিম্পল যোগ বিয়োগ পূরণ ভাগে, আর কিছু না। এখানে এইভাবে ধরো আয়রনের ব্যাপারটা আসছে, টোটাল আয়রন প্রডিউস, ম্যাঙ্গানিজের ব্যাপারটা আসছে দেখো ইন স্ল্যাগ, এভাবে করে আসছে। তারপর হচ্ছে যে এখানে লাইমের ব্যাপারটা আসছে, কারণ হচ্ছে এখানে যেহেতু ফ্লাক্স মেটেরিয়ালের ব্যাপারটা বলা নেই কতটুকু, সেটাকে এক্স ধরছে, এক্স একটা ধরছে, ধরে টোটাল সিলিকার একটা ইকুয়েশন নিয়ে আসছে। কারণ ফ্লাক্স মেটেরিয়ালে তোমার এখানে বলা আছে সিলিকা আছে, এই যে সিলিকা 0.9%, তারপর অ্যামাউন্টটা বলা নেই, কিন্তু এগুলা বলা আছে, কোক বলা আছে, ওর বলা আছে। তো এভাবে করে সিলিকার জন্য এটা পেলো। তারপরে করে ক্যালকুলেশন করলো, করে টোরে ফাইনালি যেটা আসছে দেখো একটা ইকুয়েশন নিয়ে আসলো যে টোটাল ওয়েট অফ স্ল্যাগ ইনক্লুডিং সিলিকা, এইভাবে স্ল্যাগের একটা ইকুয়েশন নিয়ে আসলো। এটার সাথে তোমার যে এখানে যে টোটাল সিলিকা যেটা আছে এটা একটা ব্যালেন্স করে এক্স এর ভ্যালুটা নিয়ে আসলো। এক্স তার মানে এটা মানে কি, এটা হচ্ছে টোটাল ফ্লাক্স কতটুকু লাগবে, ফ্লাক্সটা তুমি জেনে যাবে। জেনে গেলে তাহলে পরবর্তীতে তোমার সবগুলো ভেবে চলে আসলো। ফাইনালি দেখবা যে পেয়ে গেছে। হ্যাঁ,
এখন ব্লাস্ট ফার্নেস গ্যাস তোমার যে ক্যালকুলেট করতে হবে ভলিউমে, ওখানে এত যা আছে, তাহলে ব্লাস্ট ফার্নেস গ্যাস কম্পোজিশন যেটা ফ্লুইড গ্যাস যেটা বের হবে তার কম্পোজিশনটা এটা। পরবর্তীতে যেটা আসবে দেখো, এই চার্জ ব্যালেন্স শিট তুমি ক্যালকুলেশন করে যখন আনবা তখন এখানে এটা বসিয়ে দেবো। আমি একটু ছোট করি। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এই দেখো এখানে কি, এই দেখো এটা হচ্ছে চার্জ, হ্যাঁ এটা হচ্ছে চার্জিং ও, হ্যাঁ এটা হচ্ছে যে ফ্লাক্স, হ্যাঁ ওর কতটুকু লাগতেছে ফ্লাক্স, তারপর হচ্ছে কোক, আর একটা হচ্ছে যে ব্লাস্ট। এই যে এগুলা এখানে হচ্ছে ইন পাউন্ডস পার ডে ডিভাইডেড বাই 1000। হ্যাঁ এখন তুমি এই ওর থেকে পি কারণে কি কি এখান থেকে অক্সিজেন আছে, সেই অক্সিজেন কতটুকু যাচ্ছে, তুমি যে ওইখানে যা করছো এখানে সব এইভাবে তুমি ব্যালেন্স করবা। ফ্লাক্সের কম্পোজিশন, ফ্লাক্স তার ভিতর কার্বনেট, অ্যালুমিনিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, এখানে কতটুকু আছে এটা হচ্ছে তোমার ইনপুট, এটা তোমার দেওয়া আছে। তুমি এই যে এক্স এর ভ্যালুটা বের করলা না, সেই ভ্যালুতে নিয়ে আসলে তখন কনভার্ট করলে তোমার এই কম্পোজিশনটা চলে আসবে। আসলে স্ল্যাগ থেকে খেয়াল করো, তোমার সরি এই ফ্লাক্স থেকে চার্জের এই যে ফ্লাক্সিং থেকে স্ল্যাগে কি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড কতটুকু যাচ্ছে, ক্যালসিয়াম, তারপর হচ্ছে এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম এগুলো আসছে, তারপর এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড আছে, হ্যাঁ তারপর হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আবার ময়েশ্চার আছে, এই ময়েশ্চার কতটুকু এখানে চলে আসছে। কোকের ভিতর এই জিনিসগুলো আছে, তাহলে এই পিগ আয়রন, কার্বন চলে গেছে, যে পিগ আয়রনের মধ্যে এখানে কোক আসছে, এই কোকের কার্বন পিগ আয়রনে গেছে, এখানে আয়রন সালফাইড ছিল কোকের মধ্যে, সেই আয়রনটা কোকের মধ্যে গেছে। তারপর দেখো স্ল্যাগে কোক থেকে কি পরিমাণে সিলিকা গেছে, তারপর হচ্ছে সালফার, এই যে আয়রন সালফাইড থেকে সালফার যেটা এটা স্ল্যাগে চলে গেছে, বলছে টোটালি পুরাটাই যাবে, এই যে এখানে আসলো। আর তারপর হচ্ছে যে গ্যাসের মধ্যে দেখো কোক থেকে কতটুকু গেল গ্যাসে, ফ্লুইড গ্যাস যেটা ফার্নেস, ব্লাস্ট ফার্নেস গ্যাস, আর একটা হচ্ছে যে এখানে ময়েশ্চার কতটুকু গেল, এই জিনিসটা। এরপরে ব্লাস্ট মানে তুমি যেটা ওই এয়ার দিচ্ছ নিচে দিয়ে, যেটাকে কোককে বার্ন করার জন্য, সেখানে অক্সিজেন কতটুকু আছে তুমি এটা ক্যালকুলেশন করছো, নাইট্রোজেন কতটুকু আছে, ওয়াটার কতটুকু আছে, তার ভিতর ফ্লু গ্যাসে কতটুকু যাচ্ছে, অক্সিজেন, নাইট্রোজেন কতটুকু যাচ্ছে, হাইড্রোজেন কতটুকু যাচ্ছে, অক্সিজেন কতটুকু যাচ্ছে, জাস্ট এগুলো তুমি ওখানে বের করছো, এখানে বসাই দিচ্ছ। তার মানে কি দাঁড়ালো, যে টোটাল যে চার্জ ইনপুট এটা হচ্ছে এটা। এরপরে পিগ আয়রন তুমি কতটুকু পাচ্ছ, এইটু, স্ল্যাগ কতটুকু পাচ্ছ, টোটাল এইটু, গ্যাস কতটুকু পাচ্ছ, এইটু। তুমি যদি এই তিনটা যদি যোগ করে দাও, দেখো এই তিনটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে যে চার্জ, আর এটা হচ্ছে প্রোডাক্ট, এই তিনটা। তাহলে দেখা যাবে যে এই তিনটা সাম করে দিলে এটা সমান হবে। এটা হচ্ছে যে চার্জ ব্যালেন্স। এটাও কি আমাদের দেখানো লাগবে শেষে? হ্যাঁ দেখাবা, এটা তো জাস্ট বসাই দিবা, তো কিছু না। জি স্যার, বুঝতে পারছি। এগুলা কেন দরকার, যখন একটা ব্লাস্ট ফার্নেস করা হয় এগুলো এক্সেল শিটে প্রোগ্রাম করা থাকে, কথা কি বুঝছো? তখন দেখা যায় যে তুমি যদি এখানে সাপোজ আয়রন অক্সাইড এর পরিমাণটা যদি তুমি যদি চেঞ্জ করে দাও, তাহলে দেখা যাবে যে এগুলা যদি প্যারামিটার গুলো যদি তোমার ওই রেশিও গুলো যদি ঠিক থাকে, ইনপুট রেশিও কিভাবে যাচ্ছে না যাচ্ছে ঠিক থাকে, তাহলে এগুলা অটোমেটিক্যালি ওটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি এখানে দেখা যাচ্ছে টোটাল এটার সাম সমান থাকে। তখন তুমি বুঝতে পারবা যে আমার স্ল্যাগ কি পরিমাণ হচ্ছে, কম্পোজিশনটা কি, এটা একটা মানে উইদাউট টেস্ট তোমার সামনে একটা কোয়ালিটেটিভ একটা অ্যানালাইসিস থাকে। বুঝতে পারছো? এই গেল হচ্ছে চার্জ ব্যালেন্স যেটা। এরপরে আসো হিট ব্যালেন্স। হিট ব্যালেন্স এটা মূলত ক্যালকুলেশন করেই বের করা হয়, মানে তোমার কতটুকু রিকোয়ারমেন্ট এবং কতটুকু হিট তোমার দিতে হবে, এই জিনিসটা। এখানে হিট রিকোয়ারমেন্টের ভিতরে খেয়াল করো, তোমার কিন্তু বাইরে থেকে পুরো হিট দেওয়া লাগবে না, কারণ এখানে এক্সোথার্মিক রিঅ্যাকশন হবে। এক্সোথার্মিক রিঅ্যাকশন হলে সেখান থেকে কিছু হিট বের হবে। অতএব তোমার কোক বার্ন করে তুমি কতটুকু দিবে। আবার এখানে আরেকটা ব্যাপার আছে যে
এখন এই রিঅ্যাকশনের জন্য হিট যেটুকু দরকার হবে তার চেয়ে আবার তোমার খেয়াল রাখতে একটু বেশি হবে, কারণ হিট লস চলে আসবে, কিছু হিট লস হবে। এইভাবে করে তোমার এখানে ক্যালকুলেশনটা করতে হবে। এখানে আইটেমস অফ হিট সাপ্লাই, তাহলে হিট কে সাপ্লাই দিবে আর হিট কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে এটা হচ্ছে যে এখানে দেওয়া থাকলো। দ্য সোর্স অফ হিট সাপ্লাই এন্ড দ্য পয়েন্টস অফ ডিস্ট্রিবিউশন ভেরি ইন ডিফারেন্ট প্রসেসেস। ইন জেনারেল দ্য সোর্সেস অফ হিট এন্টারিং মে ইনক্লুড দ্য ফলোইং। কি থাকতে পারে বলা হচ্ছে যে তুমি যে ফুয়েল যেটা দিচ্ছ, আর এটা ইলেকট্রিক, এটা একটা জেনারেল ডিসকাস করছে। ইলেকট্রিক আর ফার্নেসের জন্য তো হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি হবে, আর এখানে তো তোমার কোক আসবে। তারপর সেন্সিবল হিট ইন দ্য ফুয়েল usually small enough to be negligible except in heated gases. তারপর সেন্সিবল হিট ইন দ্য এয়ার। সেন্সিবল হিট বলতে ধরো এটা একটা এক্সাম্পল যদি ধরো তুমি এই হিটটা ধরো 0 ডিগ্রি, কথা ধরো আমাদের রুম টেম্পারেচার আছে এখন কত 24 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই ওয়াটারটা বয়লিং হবে কত? 100 তে বয়লিং হবে না? জি স্যার। 100 তে বয়লিং হবে 100 ডিগ্রি যেতে গেলে তাহলে এটাকে হিট করতে হবে না? সেন্সিবল হিট বলা হয়। সেন্সিবিলিটি ডেফিনিশন হচ্ছে এটা। সেন্সিবিলিটি ইন ফুয়েল, সেন্সিবিলিটি ইন দ্য এয়ার সাপ্লাই, সেন্সিবল heat in furnace starts and heat developed by exothermic gases reactions in the furnace. এটা হচ্ছে যে heat supply আর heat distribution করতে হবে। দেখো heat consumed in endothermic reaction in the furnace. ফার্নেসের মধ্যে যদি endothermic reaction হয়, তোমরা দেখছো এর আগে যে exothermic endothermic reaction হয়, সেই রিঅ্যাকশনে দেখা যাবে যে endothermic reaction এর হিট অ্যাবজর্ব হবে, তারপর ময়েশ্চার অ্যাবজর্ব হবে, heat loss by radiation to surroundings, heat loss by convection to air in contact with furnace, heat lost by convection of the ground or furnace supports. এখানে বলা হচ্ছে যে আইটেম 789, এই 789 যেটা 789 এটাকে একটা আইটেমে ধরে এটা এটা বলে ফেললে হয়। এখানে এই হিট ব্যালেন্সের জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা তোমরা দেখে দেখে করবা। এখানে কিছু টেবিল মিসিং আছে, আমি এগুলা স্ক্যান করে ওই টেবিলগুলো তোমাদেরকে দিয়ে দিব। প্রবলেম 2 মানে এই যে এখানে যে এক্সাম্পল 2 বললো যে প্রবলেমটা, এটা বলা হচ্ছে দ্য ব্লাস্ট ইজ প্রিহিটেড টু, ওই প্রবলেমটাকে বলা হচ্ছে যে ব্লাস্ট ওই প্রবলেমটারই তোমার হিট ব্যালেন্স করতেছে। দ্য ব্লাস্ট ইজ প্রিহিটেড 1100, the gas lifts the top of the furnace at 400 degree Fahrenheit, অর্থাৎ blast furnace gas যেটা বের হচ্ছে এটা 400 degree Fahrenheit. The pig iron and the slag are kept at, pig iron এবং slag যখন ট্র্যাপ হচ্ছে তখন এটার টেম্পারেচার হচ্ছে 2900. The furnace uses per day 400,000 gallon of cooling water, which enters at an average temperature of 50 degree Fahrenheit and leaves at an average temperature of 150 degree. এখানে তো তোমার এটা কুলিং এর জন্য এটা ব্যবহার করা হয়, কুলিং ওয়াটার। এটা কুলিং ওয়াটারটা কোথায় ব্যবহার করা হয় বলো দেখি? ফার্নেসে এই কুলিং ওয়াটারটা কোথায় ব্যবহার করা হয় খেয়াল আছে কিনা দেখি। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? স্যার ওই যে যখন মেটালটা বাইর করে নেই তখন। ওই যে টুয়ারের কাছে কোথায় জানি স্যার, নামটা ভুলে গেছি। কেন তোমার ফার্নেসের চারিদিকে আমরা বলি না রিফ্লেক্টরি লাইনিং গুলার লাইট বাড়ানোর জন্য এখানে ওয়াটারের টিউব দিয়ে ওয়াটার সার্কুলেট করা হয়। জি স্যার। ভুলে গেছি স্যার। এটা কি ভুলে গেছো? জি ওই যে ফার্নেস লাইনিং এর ক্ষেত্রে পড়ানো হয়েছিল না? জি স্যার। লাইনিং রিফ্লেক্টরি ম্যাটেরিয়াল লাইট বাড়ানোর জন্য। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, আবার ওই যে টুয়ার যেটা সেখানেও করা হয়, কিন্তু মেজর পোরশনটা ওখানে থাকে। তো সেই জন্য বলা হচ্ছে যে তুমি যখন ইনপুট দিচ্ছ 50 ডিগ্রি এন্টার দ্য টেম্পারেচার অফ দ্য ওয়াটার হচ্ছে যে এন্টারিং যে হচ্ছে সেটা হচ্ছে 50 ডিগ্রি, আর যখন এটা লিভ করছে তখন 150 ডিগ্রি। এখন তোমার কি করতে হবে? ইউজ দ্য মাস ব্যালেন্স শিট অফ দ্য প্রবলেম। ওই যে মাস টু ডিটারমিন এ কমপ্লিট হিট ব্যালেন্স অফ দ্য ফার্নেস, ওই মাস ব্যালেন্সটাকে সামনে রেখে
হিট ব্যালেন্স করার জন্য সিন্স দ্য চার্জ ব্যালেন্স ওয়াজ ওখানে যে সলিউশনটা তোমার দেওয়া আছে, এখন তোমরা পড়ে পড়ে নিজেরা এই সলিউশনটা বুঝে তোমরা কথা কথা কি বুঝছো কিনা, তোমরা নিজেরা লিখবা। এটাই অ্যাসাইনমেন্ট হচ্ছে, এটা যে বুঝলো যে লিখবা। এখন অ্যাসাইনমেন্ট হচ্ছে বুঝা, আর তুমি হাতে লিখে যখন লিখবে প্রতিটা স্টেপ তখন তোমার গ্যাপ থাকবে। আর যদি কেউ যদি না বুঝো তোমার অন্য বন্ধুদের সাথে কনসাল্ট করে নিবা, আর কেউ যদি না বুঝে আমার জন্য লিখে নিল আমাকে জিজ্ঞেস করো। এখানে heat derived from combustion of coke, তুমি কোক কি পরিমাণে ডিরাইভ হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে এটা সব দেওয়া আছে এখানে বলা আছে। আচ্ছা চার্জ এটাকে ইগনোর করতে বলতেছে, যে এই যে টেবিল যেগুলো হয়নি এখনো আমি তোমার টিমসে আপলোড দিয়ে দিব, স্ক্যান করে ওই টেবিল গুলো দিয়ে দিব, যে টেবিল গুলো থেকে তোমার এই ভ্যালু গুলো আসছে। Rate of formation of the slag, হ্যাঁ তো এই স্ল্যাগ ফর্ম করার সময় কি হিট অফ ফর্মেশন এখানে আছে, এখানে কিভাবে এটা তোমরা দেখে নিবা। হিট অ্যাবজর্ব ইন রিডাকশন অফ অক্সাইড, হ্যাঁ তো কি পরিমাণে হিট অ্যাবজর্ব করবে অক্সাইড গুলা রিডাকশনের সময়, এখানে এটা দেওয়া আছে। হ্যাঁ এটা দেওয়া আছে 6 নাম্বার এই। তাহলে টোটাল তুমি এখানে পেয়ে যাবে এই টু জি টোটাল হিট অ্যাবজর্ব ইন রিডাকশন অফ অক্সাইডস ইজ ফাউন্ড দেখো এই যে টোটাল এ থেকে জি পর্যন্ত। তো এগুলা তোমরা এই হিট ব্যালেন্সটা তোমরা এই एग्जांपलটা দাও। তাহলে তোমাদের কাজ যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট দেখে দেখে অ্যাসাইনমেন্টটা করা। প্রথমটার দিকে আমি একটু কিছু চেঞ্জ করছি, বাকিগুলো যেটি আছে করে তোমরা এটা করে নিবা। পরে কয় তারিখে জমা দিবা বলছো? স্যার 18 তারিখ। 18 তারিখ কি বার হয়? শুক্রবার। ঠিক আছে, তাহলে এটা অ্যাসাইনমেন্ট ওপেন করে দিব। তোমরা 18 দিনের ভিতরে জমা দিলে কিন্তু নাম্বার থাকবে, এটা দেখে দেখে করলেও কিন্তু এটা অ্যাসাইনমেন্ট, এটা একটা অ্যাসাইনমেন্ট। স্যার আপনি সিটিআর কয়টা নেবেন? ফাইনাল তোমাদের কি স্যার কথা কিছু শোনা যাচ্ছে না স্যার। স্যার কথা কেটে গেছে স্যার, আমি শুনতে পারি নাই আর কি। হ্যাঁ স্যার কথা কিছু শোনা যায় না, আরেকবার যদি বলতেন। কি কথা শুনো নাই? স্যার কিছুই শুনি নাই আর কি। স্যার সিটির কথাটা আর কি স্যার। সিটির কথা তো কিছু বলিনি আমি। সিটি আমি দুইটা নিব বলছি, আর একটা হচ্ছে তো আর দুটো নিব। আর বলছি যে এই প্রবলেম গুলা থেকে তোমাদের ফাইনাল এক্সামে তখন দেখে দিচ্ছি, তখন না দেখে করতে হবে। দেখে দেখে করতে দেওয়ার মিনিং হচ্ছে যাতে না দেখে করতে পারো, একটু প্র্যাকটিস করা। কি বুঝছো কিনা? আমার কথা শুনতে পাচ্ছ? না স্যার আপনার কথা শুনতে পাচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে না স্যার, কেটে কেটে আসতেছে। স্যার ক্লিয়ার না, মাঝ থেকে কথা কেটে যাচ্ছে। বলছি যে এই যে আমরা আজকে যে প্রবলেম গুলা দেখলাম, এই প্রবলেম গুলা থেকে ফাইনাল এক্সামে আসতে পারে টার্ম ফাইনালে। তখন তো এরকম দেখে দেখে করতে পারবে না, তো দেখে দেখে এখন দেখে দেখে করতে বলছি, এটা যে না দেখে করার জন্য। স্যার এগুলোতে মার্কস কি রকম থাকে? মানে এগুলি তো স্যার ইজি লাগতেছে কিন্তু অনেক বড় আবার একই সাথে। হ্যাঁ ইজি লাগতেছে, কিন্তু ইজি লাগবে অনেক বড় স্যার। পরে প্যাস করে ফেলে, প্যাস করে মানে এগো যে বাদ দিয়ে যায়। এই জন্যই তো স্যার যে অনেক বড়, তো মাঝখানে একটা লাইন ইউজ করা ফুল যায়। মার্কস পায় না, ছাত্ররা ফুল মার্কস খুব কম পায়। জি স্যার এরকমই হওয়ার চান্স বেশি। এই জন্যই তোমাদেরকে এটা প্র্যাকটিস করানো। আর স্যার মানে এমনি আপনার এক্সপেরিয়েন্স থেকে মানে ছাত্ররা কোথায় কোথায় ভুল করে এগুলো যদি একটু বলে দিতেন। এটা তো আমার খেয়াল নাই, এতে কেন বলবো? যে বলছিলাম যে বলছি এটা তো কমন, এটা তো আর জিজ্ঞেস করার কি আছে? সিলিকা, তুমি সিলিকা কোথায় যাচ্ছ? তুমি সিলিকা পিগার আর সিলিকা যদি বাদ দিয়ে তুমি সব সিলিকা যদি স্ল্যাগে পাঠায় দাও তাহলে ভুল হবে না? হবে জি না? স্যার, জি স্যার ভুল হবে স্যার। এরকম প্রত্যেকটা জায়গায় আছে। আচ্ছা স্যার।
অথবা ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ স্লাগও যাচ্ছে, লিকুইড মেটালও যাচ্ছে। স্যার অ্যাসাইনমেন্টে কি তাহলে মার্কস থাকবে না? ক্লাস টেস্টের পারফরমেন্স, ক্লাস পারফরমেন্সে যাবে, থাকবে না চোখের শিখবে, এটা থাকবে না কেন? এখন কেউ যদি কপি করে এখানে যা আছে দিয়ে দাও, আমার কিছু বলার থাকবে না, কিন্তু সেটা ফাইন করতে পারবা। একটা সিটির পরিবর্তে না একটা অ্যাসাইনমেন্ট রাখতেন, মানে 3টা সিটি স্যার তাহলে দেওয়া একটু কষ্ট হয়ে যায়। এত কথা বলার দরকার আছে জিজ্ঞেস করার? আমি বলছি ক্লাস পারফরমেন্সে যাবে, পরিবর্তে না কৃষির পরিবর্তে এত কিছু তোমাদের জানার দরকার আছে? না না স্যার, ঠিক আছে স্যার, মানে ব্যাপারটা হচ্ছে কি, ওই সিটি তো স্যার 3টা হবে না আপনার? সিটি 3টা, এটা আলাদা। এত কিছু ভেঙে জানার দরকার না, তোমরা তোমাদের মতো পরীক্ষা প্রতিক্রিয়া ভালো করার চেষ্টা করবে। এরপরে আমি কিভাবে করব না করব সেটা ক্লাস পারফরমেন্সে কোনটাতে কত পার্সেন্ট। না স্যার বুঝতে পারছি। আমি এখন ফিক্স করে দিলে তোমরা সবাই বিপদে পড়বা। কথা বুঝছো কিনা? আমি ফ্লেক্সিবল রাখি এই কারণে যে যাতে তোমাদের বিপদে পড়তে না হয় তোমাদের। এখন আমি ফিক্স করে দিলে দেখা যাবে যে সিটিতে 2টাতে খুব খারাপ করে বসে আছো, আমি সিটির নাম্বারে ফিক্স করে দিলাম, অ্যাসাইনমেন্ট থেকে নিলাম না, খুব কম নিলাম, তখন তুমি কি করবা? এইগুলা বলাচ্ছে কেন আমাকে দিয়ে? জি স্যার বুঝতে পারছি। তোমাদের ক্লাস পারফরমেন্সে কি থাকে? 10 হচ্ছে 10% অ্যাটেন্ডেন্স, তাই না? আর এখন হচ্ছে যে তোমার থাকবে 30% হচ্ছে যে তোমার, যদি আমরা অনলাইনে ইয়ে করি আর কি বলে, আমরা যদি এখন যদি ইয়ে করি কি বলে ক্লাসরুমে এসে পরীক্ষা দাও, তাহলে সেটা তো চেঞ্জ হয়ে যাবে। ক্লাসরুমে যদি পরীক্ষা না দাও তাহলে যে 30% হবে, 30% আমি ক্লাস টেস্ট থেকে কত নিব? তোমাদের এই যে তোমাদেরকে যে প্রতিদিন যে তোমরা যে লেকচার দিচ্ছ, কেউ পারতেছো কেউ পারতেছো দিব, অ্যাসাইনমেন্ট গুলো থেকে কত পার্সেন্ট দিব সেটা আমি নিজে ঠিক করবো। স্যার ঠিক আছে স্যার, ওটা তো আপনি ঠিক করবেন। আমি আগে স্যার বলছিলাম যে মানে সিটির কথা আর কি স্যার, মানে সিটি 3টাই নেবেন, ওই জন্য আর কি বলতেছিলাম। এটি আমি দেখবো, এটা 3টা নিব, কিভাবে কয়টা নিব কি করবো সেটা আমি পরে দেখবো। 3টাই নিব না 3টা একটা নিব, 3টা 2টা নিব সেটা আমি পরে দেখবো। সবগুলো মিলে তো আমি অ্যাডজাস্ট করবো। জি স্যার অবশ্যই। এত ভেঙে জিজ্ঞেস করবা না, এটা তো বাচ্চা ছেলেমেয়েরা জিজ্ঞেস করে এগুলা, আর এটা করার ঠিকও না। তোমরা তোমাদের মতো পড়ে যাবা, পড়লে রেজাল্ট তোমরা যদি ভালো জানো, মোটামুটি জানো, দেখা যাবে তোমরা ভালো রেজাল্ট করছো। আমরা তো চাই যে তোমরা ভালো করো, পড়ো, জানো, জানার জন্যই তো পড়া, মার্কসের জন্য পড়া নাকি? না স্যার জানার জন্য স্যার। তোমাদের তো টার্গেট থাকে মার্কসের জন্য, পড়ার আগেই মার্কস, কারণ তোমরা পড়তে চাও না, শুধু মার্কস পেতে চাও। জানলে যে জানবে সে মার্কস পাবেই। আমরা সব টিচারই কোশ্চেন এমন কিছু করি না যে ছাত্ররা মার্কস পাবে না। হ্যাঁ, যারা খুব বেশি পড়ে তাদেরকে, যারা কম পড়ে তাদের থেকে আলাদা করার জন্য হয়তো 10% বা 15% কোশ্চেন এমন ভাবে করা হয়, যারা পড়ে ভালো পড়ে তারাই শুধু অ্যান্সার করতে পারে, আর বাকি তো সব অ্যাভারেজ থাকে। 85% নাম্বার হচ্ছে যে অ্যাভারেজ, মোটামুটি পড়লেই পারবে, জানলেই পারবে। বুঝো নাই কথা বুঝছো? জি স্যার। তাহলে আমি তোমাদেরকে ওই যে টেবিলগুলো আপডেট দিয়ে দিব, যে 3টে টেবিল এখানে হিট অফ কমার্শিয়াল, বাকি তো সব ইনফরমেশন দেওয়া আছে। এবং টেবিলটা দিচ্ছি, আসার দরকার নেই টেবিলটা দেওয়ার, কারণ এখানে ভ্যালু দেওয়া আছে এখানে। তারপরেও তুমি টেবিলের সাথে মিলাবা, যদি এক্সামে আসে টেবিল দেওয়া থাকে সেখান থেকে যাতে তুমি বের করতে পারো। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, আজকে অ্যাবসেন্ট কে আছে? স্যার একটু দেখে বলো। সেভেন আছে? রোল 7? জি স্যার আছে স্যার। স্যার 14, 28, 45। 14 আছে স্যার 14 ডিসকানেক্টেড হয়ে গেছে, একটু আগে ঢুকতে পারতেছে না। সে ঢুকছিল নাকি? জি স্যার মাঝখানে ছিল, পরে ডিসকানেক্টেড হয়ে গেছে, এখন ঢুকতে পারতেছে না।
28। জি স্যার 28 আর 45। আচ্ছা, এই 45-এর কি খবর তোমাদের? অনেকদিন আসছেন। স্যার ওই মানে উনার ওর অ্যাডভাইজার আর কি বদরুল রশিদ স্যার, উনি যোগাযোগ করছে ওর সাথে। হ্যাঁ, এখন ও বলছে যে স্যার মানে খুব তাড়াতাড়ি জয়েন করবে। এখন স্যার কবে জয়েন করবে ওটা চাই না আর কি। কি সমস্যা কি ওর? ও কি সিক নাকি? স্যার কথা বলছি, তেমন কিছু বলে নাই, বলছে যে কিছু সমস্যা ছিল মানে সামনে ওর তাড়াতাড়ি জয়েন বাসা কোথায়? স্যার ঢাকায় তো জানতাম, এমনি রেসিডেন্ট না আর কি, মানে ওর কোনো বন্ধু নাই তোমাদের সাথে? সবাই তো ক্লাসমেট, কিন্তু বন্ধু নাই, ফ্রেন্ড নাই ওর তোমাদের সাথে কেউ? আছে তো স্যার অনেকেই। ওর ফ্রেন্ড কথা বলে না কেন? জানে না কিছু? খোঁজ নাও, ওর খোঁজ নাও ভালোভাবে, ওর কি হয়েছে, কি প্রবলেম হয়েছে, অনেকদিন অ্যাবসেন্ট। হ্যাঁ, কোনো প্রবলেমে পড়ছে কিনা, কোনো সিক কিনা তো খোঁজ ও আর নাও। কি বলছে ওর ওয়াতে এই জন্য জয়েন করেনি, সামনে করবে। আমার সাথে যখন কথা হয়েছিল আমি ফোন করছিলাম, পার্সোনালি আমার সাথে কথা হয়েছে আর কি স্যার, ওই তুমি সময় তার বলছে ফ্রেন্ড নাকি? তুমি তার ফ্রেন্ড? না স্যার, আমি স্যার সিআর তো ওই জন্য কল দিছি আমি। সেটাই বলতেছি, তার ফ্রেন্ড যে তারা জানবে, ওদের কাছে বলবে, তোমার কাছে তো আর বলবে না। স্যার তোমার ওরা তো সাথে কিছু বলতেছে না, এই জন্য আর কি তোমার সাথে বললাম। অফিসিয়াল, তোমার সাথে বলবো অফিসিয়াল কথাবার্তা। স্যার ও অ্যাকচুয়ালি মানে সিক না, বাট ইচ্ছা করেই সম্ভবত মানে ক্লাসগুলো জয়েন করতেছে না। ও গ্রামে, ওর বাসা হচ্ছে নোয়াখালীতে। ও মাঝে মাঝে যাতায়াত করে আর কি, এখন সম্ভবত ঢাকায় আছে। তো ও ক্লাস করতেছে না কেন এটা আসলে ক্লিয়ার করে না ও, মানে কিছুই বলে না আর কি, যে কি কারণে। তোমরা জানো না? না স্যার, বলতে পারতেছি না স্যার। তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা রংপুরে স্যার। ও, ঢাকা হলে তো বলতাম যে তার বাসা যে একটু ঘুরে আসো, তাহলে জি বুঝতে স্যার। পারতাম। ঢাকায় কেউ নাই ওর ফ্রেন্ড? আচ্ছা, যাই হোক, এখন আর কে, শুধুমাত্র 2জন অ্যাবসেন্ট? তা আমি তো দেখলাম স্যার 14, 28 আর 45 অ্যাবসেন্ট ছিল। 14 14 তো নাকি বললো। আসছিল? জি স্যার ওটাই বললো আর কি, মানে 14 বলছে। আমি আর কি মাত্র সবাই চেক করলাম তো। আছে? আর সবাই আছে ক্লাসে? জি জি স্যার, ওল্ড ব্যাচের ভাইয়াদের একটু চেক করতে পারেন আপনি আর কি, ওল্ড ব্যাচের ভাইয়াদের তো আমি রোলটা চাই না ঠিক মতো। ওর বেঁচে কারা কারা আছে? Sir, 15 batches 17. 15 ব্যাচের 12, 19. 15 ব্যাচের কত? 15 ব্যাচের কত বললা? 17 বলছে স্যার। 17। Sir, তারপর 15 batch 22. Sir, 15 batch 32. 15 ব্যাচ 32। Sir, 15 batch 22. 15 ব্যাচ 22। স্যার 16 ব্যাচ 14। 16 ব্যাচের? জি। 16 ব্যাচের 14। Sir, 12 batch 19. 12 ব্যাচের 19। আর কেউ আছো? ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করি। জি স্যার। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।